আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমাকে দিয়েছেন। সম্মানিত ওলামা ইকরাম, আমি লম্বা সময় ধরেই আছি, প্রায় 11:30 থেকে আমি আছি। আমি অনেকের বক্তব্যই শুনছিলাম এবং আমি খুবই মুগ্ধ বলতে হবে। অনেকে অনেক সুন্দর বলেছে এবং জাতির প্রয়োজনে কি করণীয় এ কথাগুলি খুবই সুন্দরভাবে অনেক বড় বড় ওলামা ইকরাম খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি সকল বক্তাকেই আমার পক্ষ থেকে, আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামা ইকরাম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য, এইটা এখন সময়ের দাবি। অনেকেই বলেছেন এই কথাটা, আমিও একমত। ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে। আমার ধারণা ইয়াং ওলামা ইকরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, যে আমাদেরকে স্বসত্তায়, নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম, এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে। সম্মানিত ওলামা ইকরাম, এই উপমহাদেশের রাজনীতিতে, এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে ওলামা ইকরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক সময় ওলামা ইকরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এবারে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনে ওলামা ইকরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামা ইকরাম, ইসলামপন্থী লোকেরা। অন্যরাও হয়েছেন, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন, তারাই গুম খুনের শিকার হয়েছেন। এর মধ্যে ওলামা ইকরাম সবচাইতে বেশি হয়েছে। আমার বহু ওলামা ইকরামের সাথে জেলখানায় দেখা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে শেখ ফ্যাসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত, যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম এবং আমাকে তো আইনের বাইরে প্রথম তিনি আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায়, কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই, বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার 2 পায়ে লোহার বেড়ি পরায় দিছে। আলহামদুলিল্লাহ, এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না। ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম। ডিভিশনে না থাকার কারণে আমার ওলামা ইকরামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শিষ্য ওলামা ইকরামের সাথে অনেক দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা ইকরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামা ইকরাম। এটা জাতি স্বীকার করতে বাধ্য। সর্বশেষ, লম্বা কথা বলা যাবে না, সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে যাত্রাবাড়ির দৃশ্য এখন আমার মাথার সামনে, আমার চোখের সামনে ভাসতে থাকে। আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল, সব জায়গায় নেমেছে, সারা বাংলাদেশেই নেমেছে, তো
ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। 5 তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন। আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামায়ে কেরাম। তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এমনি আগের থেকে একটু খোঁজ খবর ছিল যে একটা কিছু হতে যাচ্ছে, তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না, আজকে একটা কিছু হবে। এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরে জামাতকে ডাকতেছেন, অমুকে ডাকতেছেন, তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে। 1 নাম্বার হলো এই ফেসিবাদের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ, এদের বিচার দৃশ্যমান করতে হবে। 2, ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এই পয়েন্টটা আমি কেন আনলাম? এই যে সম্মানিত ওলামায়ে কেরাম, জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। ঐক্য হলেই সবকিছু হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করব। এজন্য আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে ওই কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি। ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। 3, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি। যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দল বা কোন গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র এই দেশের ওলামায়ে কেরাম কোন অবস্থাতেই মেনে নেবে না। কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়েকদিন 2-3 দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা কোন কিছু হয়ে যেতেছে দেশে। আমার ধারণা আল্লাহ তাআলা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি মনে করি, আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে, আমি দেখছি এবারের ঘটনায়ও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা। জামাত ইসলামীর আমির পীর সাহেব চরমনাই থেকে শুরু করে মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামায়ে কেরামের যে জাতীয় নেতৃবৃন্দ, ঐতিহাসিক ভূমিকা। এবং আপনারা অনেকেই জানেন পীর সাহেবের প্রোগ্রাম উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য। এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ভূমিকা ওলামায়ে কেরামের। ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ঐক্যবদ্ধ ভূমিকা, যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকেই বলেছেন যে ওলামায়ে কেরাম ঐক্য হইলেই একটা কিছু হয়ে যাবে, মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন। আমি সন্দেহ পোষণ করি না। আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করি না। তার কারণ এই দেশের মানুষ একটি চাঁদাবাদ মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে 53 বছর পার হয়ে 54 বছর চলছে।
কিন্তু দেশ দুর্নীতিমুক্ত এখনো হয় নাই। কাজেই আমি খুবই আশাবাদী। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দুইটা অনুরোধ রাখতে চাই। আমি আপনাদের সাথে খুবই একমত, যেটা আপনারা সবাই বলেছেন, এ কথা সবাই বলেছেন। আলহামদুলিল্লাহ, এই পয়েন্টে মনে কারোর দ্বিমত নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা, ইনশাআল্লাহ। আমার মনে বলেন যে সবাই একমত, কি বলেন? এই পয়েন্টে কারোর দ্বিমত নাই। জামাত ইসলামেরও দ্বিমত নাই, চরমরা পীর সাহেবেরও দ্বিমত নাই, আমাদের মামুনুল হক খেলাফত মজলিস 2 গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে, কেউ দ্বিমত পোষণ করেন নাই। আমি বিশ্বাস করি যারা দ্বিমত পোষণ আমরা করি নাই, আমরা এই ক্লাসের সাথেই দ্বিমত পোষণ করি নাই। কি বলেন? যে বাক্স হবে একটা। 2 নম্বর অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না, ইনশাআল্লাহ। কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে কেরাম ন্যাচারাল লিডার। মসজিদের ইমাম একজন নেতা, কাজেই মসজিদের খতিব একজন নেতা, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব, আমরা এখন থেকে একই সুরে কথা বলবো। আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে? এক সুরে আমরা কথা বলবো। এবার ওলামায়ে কেরামের ঐক্য হবে। বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই, একসাথে হইতে পারতেছে না, কি ইসলামী রাষ্ট্র হবে, এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায়। এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে, বড় করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ধারণা এখন আমাদের সবার মন বড়, সবাই আমরা উদার, যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি, বাক্স একটা। এটা একমত হওয়াটা কিন্তু ছোট না, অনেক বড় বিষয়। আসুন আমরা সবাই মিলেই আলেম ওলামা পীর মাশায়েখ মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব, ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো বিরতি নাই। এটাই হোক আজকের এই মত বিনিময় সভার প্রধান অঙ্গীকার। আমরা সেই প্রত্যাশা দেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ, শুধু আরেকটা কথা বলা দরকার, আপনারা অনেকেই বলেছেন, আমরা অলরেডি সে কাজ করছি, যে শুধু ইসলামপন্থী নয়, ইসলামপন্থী রাজনৈতিক দল মার্কাজ নয়, ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই ঐক্যে আসতে পারবে, ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগও করেছে যে তারা ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি, জামাত খুবই উদার, এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার, ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করব না। আমরা চাই জাতীয় ঐক্য ওলামায়ে কেরামের, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আবারও আমি আজকের এই মত বিনিময় সভার যারা উদ্যোক্তা, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতাও জানাচ্ছি, শুকরিয়াও জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। সময়ের প্রয়োজনে এরকম প্রোগ্রাম আরো সামনে করতে হবে, এই ব্যাপারের জন্য আমাদের কার্পণ্য না থাকে। তার কারণ আলোচনা যত হইতে থাকে ঐক্য তত সিমেন্টেড হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কয়টা কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে
আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। ডক্টর ফয়জুল হক ভাই এসেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ আশরাফি সাহেব এসেছেন, আরো অনেক জাতীয় ব্যক্তিবর্গ এসেছেন। যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমরা এখন জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। এখন মতামত পেশ করার জন্য অনুরোধ করছি জাতীয় উলামা শাখা ইলম পরিষদের অন্যতম অভিভাবক, জাতীয় উলামা শাখা ইলম পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. ছাত্র উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামপন্থীদের ঐক্য ভাবনা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই ঐক্য ভাবনা নিয়ে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামী স্কলারগণ, আসলে সময় অনেক হয়ে গেছে। আমরা আমাদের অতিথি বৃন্দের আলোচনা শুনছিলাম। এই বিষয়টা নিয়ে কারো কোনো দ্বিমত এই পর্যন্ত এখানে বিতর্ক হয়। আমাদের বিভিন্ন মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হয়, কিন্তু আজকে এখানে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, কৌশলগত আলোচনা হয়েছে, কিন্তু এই মৌলিক বিষয়ে কারো মধ্যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো মতভিন্নতা নেই। এটা আমাদের জন্য একটা বিশাল অগ্রগতি। আর বাস্তবতা আমরা সবাই উপলব্ধি করছি। আমরা 1971-এর পরে এই বিগত 54 বছর বাংলাদেশে আমরা এই পরিবেশ পাই নাই, যেই পরিবেশ এখন পেয়েছি। স্বাধীনতার যুদ্ধটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বিতর্ক, কথাবার্তা, আলোচনা হয় বিভিন্ন সময়। 71-এর স্বাধীনতা এটা আমাদের বাস্তবতা। এখন যদি কেউ বলে স্বাধীনতা বিরোধী, তো বাংলাদেশের কোনো নাগরিক স্বাধীনতার বিরুদ্ধে হতে পারে না। অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করেই আমরা এখানে বসবাস করছি। কিন্তু বাস্তবতা হলো 1971-এর স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আমাদের এখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি। এখানে যে বিগত ফেসিবাদী যে সরকার, যেই সরকারকে আমরা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং যে সরকার দেশ থেকে পালিয়েছে, এই সরকার, এদের একটা বয়ান ছিল তারা দেশ স্বাধীন করেছে, স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, অতএব দেশের শাসন ক্ষমতার অধিকারী তারা। এটা ছিল তাদের একটা ন্যারেটিভ। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদেরও এরকম একটা চিন্তা এবং সেটা তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত হয় যে তারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, অতএব তাদের অধিকার আছে এই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আওয়ামী লীগ এবং ভারত, এই দুইটা শক্তি তারা মনে করেছে 71-এর স্বাধীনতা যেহেতু তারা এনে দিয়েছে, অতএব এখানে যা খুশি তা তারা করবে। এদেশের নিয়ন্ত্রণ, এদেশের রাজনীতি, অর্থনীতি, এগুলো সবকিছুর নিয়ন্ত্রণ তারা এককভাবে করবে। তো এই জন্য 71-এর পরবর্তী যারাই আসলে এখানে
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক, এই রাজনীতি যারা করেছে, সেটা ইসলামী সংগঠনই হোক বা অন্যান্য দেশপ্রেমিক অন্য কোনো সংগঠনই হোক, এই সমস্ত সংগঠনগুলোকে ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে ভালোভাবে নেয় নাই এবং তারা এখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করার অধিকারও তারা এখানে স্বীকৃতি দেয় নাই। এটা ছিল বিগত দিনের বাস্তবতা। এর মধ্যে তো তারা একটা সবচেয়ে তাদের যে হাতিয়ারটা ছিল যে ইসলামী শক্তিকে তারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। অথচ দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক আপনাদের কাছে দিই, 1972 সালে তো রাজাকারের একটা তালিকা শেখ মুজিব করছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কারো বিচার হয়েছিল, কাউকে ক্ষমা করে দিয়েছে, সাধারণ ক্ষমা করুন। তারপর দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2019 সালে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তালিকা হয়েছে। দীর্ঘ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এই যে আকম মোজাম্মেল পরবর্তীতে প্রমাণিত হয়েছে সে ভুয়া মুক্তিযোদ্ধা, এখন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা একটা এদের মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা হয়েছে যারা যুদ্ধাপরাধের সাথে বিভিন্নভাবে হয়তো জড়িত। এর মধ্যে 10,000 প্লাস তালিকা হয়েছে। এর মধ্যে 8,060 জন হলো আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, 8,060 জন। তারপরে দ্বিতীয় স্থানে আছে বিএনপি, বিএনপির ছিল হলো 1,024 জন। তৃতীয় স্থানে অন্যান্য মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের ছিল হলো 879 জন। আর চতুর্থ স্থানে জামাত ইসলামী 37 জন। এই ছিল আসলে এই আওয়ামী লীগের সর্বশেষ তালিকা, রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা। তাহলে আমরা বলবো, যদি আগামীতে যাই ক্ষমতায় যাক, এই স্বাধীনতা বিরোধীদের বিচার নতুন ভাবে আওয়ামী লীগের তালিকা ধরে করতে হবে। আওয়ামী লীগ যে তালিকা করেছে সেটা অবশ্যই মন্ত্রণালয়ে আছে, সেই তালিকা ধরে এই স্বাধীনতা বিরোধীদের নতুন ভাবে বিচার করতে হবে। তাহলে আমার মনে হয় কারা প্রকৃত স্বাধীনতা বিরোধী এটা জনগণ দেখতে পাবে, পরিষ্কার হয়ে যাবে, এখানে কোনো গোজামিলের প্রয়োজন নেই। আমরা এটা চাই। তো যাই হোক, এখন আজকের যে বিষয়বস্তু ইসলামপন্থীদের ঐক্য নিয়ে আমাদের অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ আহমদ আলী কাসেমি সাহেব বলেছেন যে ওনার মন বলে না যে আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। এটা আসলে এই যে 2024 সালের 5ই আগস্ট যে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবে, এটা কিন্তু আমাদের এক সপ্তাহ আগেও কারো মন বা 2 দিন আগেও কিন্তু এটা এই পরিস্থিতি কি ছিল না। বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে যাদের শক্তিমত্তার দিক থেকে অনেক বড়, তারা কিন্তু এই আস্থাহীনতার কারণে ওইভাবে মাঠে নামে নাই। যে তাদের মনে হয়েছিল যে এত পরাক্রমশালী শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ, সকল মানে কি বলে অস্ত্রপাতি সব তাদের হাতে, সকল বাহিনী তাদের হাতে, সকল গোয়েন্দা সংস্থাকে তারা 200-3 স্তর তারা সাজিয়েছে, প্রশাসন তাদের হাতে, এবং তাদের সংগঠনকে এমনভাবে তারা সাজিয়েছে এবং তারা মাসুল এমনভাবে তারা প্রস্তুত করেছে যে তারা এই দেশ থেকে 41-এর আগে যাবে এমন চিন্তা কিন্তু অনেকেরই ছিল। কিন্তু তারপরও দেখা গেল কি কিছু বাচ্চা ছেলে পেলে ধাওয়ায় তারা কি হইলো, দেশ ছেলে পালাতে বাধ্য হলো। এটা কেন হয়েছে? কারণ এদেশের মানুষের অন্তর থেকে তারা উঠে গিয়েছিল। মানুষ, জনগণ এই ফ্যাসিস্টবাদী শক্তিকে চায় নাই, এই জন্য জনগণ তাদের এই বাচ্চা ছেলেদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল, সবাই নেমে পড়েছিল, আমাদের মা বোনরাও নেমে পড়েছিল। আজকেও বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনি কান পেতে শুনুন, তারাও চায় আগামীতে একটা বিকল্প শক্তি, যারা বিগত দিনে দেশকে অশান্ত করেছে, যারা রাজনীতিকে কলুষিত করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যারা লুটতরাজ করেছে এবং এখনো পর্যন্ত যারা চাঁদাবাজি দখলবাজিতে মত্ত আছে, তাদের কাছ থেকে পরিত্রাণ চায়। অতএব আগের রাজনৈতিক হিসাব নিকাশ করে সামনে কে যাবে না যাবে এটা এখনই ডিসাইড করা যাবে না।
জনগণ যেটা চায় সেটাই হবে। এটাই হলো বর্তমান রিয়েলিটি, বাস্তবতা। আর জনগণ চায় একটা দেশপ্রেমিক শক্তি, এক দুর্নীতিমুক্ত, যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এবং যারা সুস্থ দ্বারা রাজনীতি দিবে, এবং সেটা হলো ইসলামী শক্তি। পরীক্ষিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম। ইসলাম না থাকলে দেশের সীমান্ত থাকবে না, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। এই দেশে এখনো পর্যন্ত সীমান্ত উঠিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু এখানে বাধা কি? বাধা হলো তৌহিদ, তৌহিদবাদী শক্তি। এই জন্য আমরা তৌহিদি জনতার ভূমিকার কথা বলেছি। তৌহিদ হলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। হ্যাঁ, যারা তৌহিদবাদী নয় তারাও এদেশের নাগরিক, সম্মানিত নাগরিক, তারাও থাকবে, তাদেরকে নিরাপত্তা দেবে ইসলামপন্থী শক্তি। এটা প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লব, 5 আগস্টে আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছি। অতএব আমি মনে করি, আমাদের বিশ্বাস, আমাদের রফিক ভাইয়ের মতো, যে উনি চলে গেছেন জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে এবার যদি আমরা এই সময়কে ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে ইসলামপন্থী শক্তি এবং সাথে সাথে প্রকৃত দেশপ্রেমিক শক্তি, তাদের হাতে আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা তুলে দিবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের বলয় আরো বাড়াতে হবে। শুধু আমরা কয়েকটা ইসলামী রাজনৈতিক দল এক হলেই চলবে না, এর বাইরে অনেক রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আলেম ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন তরিকা, বিভিন্ন মাসলাকের আছে। আমাদের আজিজুল হক ইসলামাবাদের সাহেব যে কথা বলেছেন, যে আফগানিস্তানে যারা যে স্টাইলে ঐক্য ধরে রেখেছে এবং তারা যেভাবে সেখানে জনগণকে ঐক্যবদ্ধ করেছে, আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমাদের বলয় যত বৃদ্ধি করা যায়, এটাই হবে আমাদের এখন বর্তমানে কৌশল। এবং সেক্ষেত্রে আমরা ছোটখাটো মাযহাবি, মাসলাকি এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সিয়াসি ঐক্য করব। এটাই হবে আগামী নির্বাচন আমাদের বড় কৌশল। এই জন্য আমাদের পীর সাহেব হুজুর চরমনাই কিন্তু অনেক আগেই ঘোষণা করেছেন ইসলামপন্থীদের এক বাক্স। আজকের এই সেমিনারও সেই ঘোষণা বাস্তবায়নেরই একটা উপলক্ষ। এখানে আলহামদুলিল্লাহ আমরা যে রাজনৈতিক দলগুলো এসেছি, আমরা তো কাছাকাছি আছি, কিন্তু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই জন্য এই আওয়াজটা বারবার আমরা মাঠে নিয়ে আসছি। আজকের সেমিনারে এটা একটা উদ্দেশ্য। এখান থেকে আমাদের কাসিম সাহেব বলেছেন এটার আউটপুটটা কি, মানে এটার নির্যাসটা কি পরবর্তীতে। এটা হলো যে এই আওয়াজটা আমরা জারি রাখবো এবং আমাদের সাথে আমরা আরো অন্যান্য যে সমস্ত পক্ষ আছে ইসলাম নিয়ে কাজ করে, মোট কথা জনগণ যাদেরকে মনে করে তারা ইসলামের পক্ষে শক্তি। কারণ জনগণ তো ভোট দিবে, সাধারণ মানুষ ভোট দিবে। এলিট শ্রেণীদের ভোটের যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরাই হলো লাইন দিয়ে ভোট দেয়। এই ভোটাররা যাদেরকে মনে করে যে তারা ইসলামপন্থী শক্তি, এরা যেই পথেই থাকুক, যেই মতেই থাকুক, আমরা এই জনগণের মতামতকে সম্মান জানিয়ে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে চাই। তো এই জন্য আমাদের এই প্রোগ্রাম আজকে ঢাকায় হচ্ছে। জাতীয় আবাসিক আইনবাদ পরিষদ গঠনই হয়েছে সকল শ্রেণী পেশার, সকল মতের ওলামায়ে কেরামদেরকে যাতে এক জায়গায় আনা যায়, এই কৌশল গ্রহণের জন্য এটা গঠন করা হয়েছে। এবং এই অনুষ্ঠান মানে এই কি বলে মত বিনিময় সভা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। একেবারে জেলা, থানা লেভেলে আমরা এই যে মত বিনিময়, এই বিষয়ে জাতীয় সংসদ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। তাহলে তাতে কি হবে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তৃণমূলের ওলামায়ে কেরাম ইসলামপন্থী শক্তি কিন্তু তাকিয়ে আছে উপরের দিকে, ঐক্যের জন্য তারা কিন্তু তাকিয়ে আছে, সাধারণ মানুষ তাকিয়ে আছে। হ্যাঁ, হয়তো সকলের মধ্যে সকলকে আমরা যে প্রত্যাশা করি সকলকে নাও আমরা পাইতে পারি, কিন্তু তারপরেও আমরা যদি কাউকে নাও পাই, তাই যাদেরকে পাবো না এটা যাতে কার কোনো ইফেক্ট তৃণমূলে না পড়ে, যাতে আমাদের ভোটারদের মধ্যে যাদেরকে পাবো না এদের মানে ভূমিকার কারণে নিচের যে ভোটার, আমাদের ভোটার শ্রেণী, এদের মধ্যে কোনো প্রভাব না পড়ে। এই জন্য
আমরা এটাকে তৃণমূলে নিয়ে যাব ইনশাল্লাহ, যাতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন একটা কাঙ্ক্ষিত মানের হয়। উপরে কিন্তু আলহামদুলিল্লাহ এই নিয়ে কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই যে চিন্তাটা এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, এখন মানুষ বলতেছে যে অমুককে তো ক্ষমতায় যাবে, অতএব এদের দিকে লাইন ধরি, অনেকের হয়তো চিন্তা থাকতে পারে। আজকে কি দেখেছেন, বিভিন্ন মসজিদ থেকে তথ্য আসছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা যায় না, মানে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে গেলে বাধা আসছে, ইমাম সাহেবকে প্রহার করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এই হলো অবস্থা। তাহলে এই যাদের এই চরিত্র, এরা যদি আবার ক্ষমতায় যায় তাহলে তো এদের বিরুদ্ধে আবার আরেকটা অভ্যুত্থান হবে। আমরা তো বারবার অভ্যুত্থান চাই না, বারবার চাই না দেশটা অস্থিতিশীল হোক। অতএব আমরা আগামীতে এমন একটা দেশ চাই সবাই মিলে, যেটা আমরা এই দেশটাকে গড়ে তুলবো, শান্তির দেশ গড়ে তুলবো। এই যে ইসলামপন্থীদের এই ঐক্য এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইসলাম পন্থার প্রতি আস্থা, এটাই কিন্তু একটা এই নতুন অস্থিরতার পেছনে এটাও একটা কারণ। কারণ অনেকেই ভাবছে যে আমাদের নিশ্চিত ক্ষমতা হয়তো চলে যাচ্ছে, এই জন্য বিভিন্ন রকম অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, দেশ যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করতে না পারে, এই জন্য আমরা সজাগ আছি, সতর্ক আছি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। এখন মতামত পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের